স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাজেট ঘাটতি মেটাতে দেশের ব্যাংকগুলো থেকে 1,38,000 কোটি টাকার ঋণ নেবে সরকার। গেল বাজেটেও ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,37,500 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন বাজেট ঘাটতি মেটাতে সরকারের অতি ব্যাংক নির্ভরতার কারণে বেসরকারি খাত ঋণ পাবে না। এতে কমবে বিনিয়োগ, বাড়বে বেকারত্ব। 2025-26 অর্থবছরের জন্য প্রায় 7,90,000 কোটি টাকা বাজেট তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। বড় অঙ্কের এ বাজেটে আওয়ামী লীগ সরকারের মতোই ব্যাংক ঋণের দিকে ঝুঁকেছেন তিনিও। ঘাটতি পূরণে অর্থ উপদেষ্টার পরিকল্পনা 1,38,000 কোটি টাকার ব্যাংক ঋণ। এর আগে চলতি 2024-25 অর্থবছরে 1,37,000 কোটি টাকার ব্যাংক ঋণের পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও। তখন বড় অঙ্কের এ ঋণের সমালোচনা করেছিলেন বর্তমান সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তি, যে কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংশোধিত বাজেটে কমিয়ে আনে ব্যাংক ঋণের পরিমাণ। এমনিতেই গেল ফেব্রুয়ারি পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবাহ নেমেছে 6.82%, যা গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে মার্চে তা খানিকটা বেড়ে হয় 7.57%। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সরকারের ব্যাংক ঋণ বাড়লে বিপাকে পড়বে বেসরকারি খাত। ইনভেস্টমেন্ট যদি কমে যায় তাহলে দেশের আয় কমে যাবে, উৎপাদন কমে যাবে। পরপর 3 বছর বা তিনের অধিক বছর যদি একটা দেশের মুদ্রাস্ফীতি চলে ভয়ঙ্করভাবে, 2 ডিজিটের মুদ্রাস্ফীতি চলে, পাশাপাশি কর্মসংস্থান কমে যায়, তখন এক দেশে আপনার এটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়ে যায়। বিশ্লেষকরা আরও বলছেন, এমনিতে তলানিতে নেমেছে রাজস্ব আয়, সেই সঙ্গে কমেছে বিদেশি ঋণও। আর তাই বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্পও নেই। ব্যাংক খাত থেকে আসলে ঋণ নেওয়া ছাড়া সরকারের খুব বেশি অন্য সুযোগ নাই, কারণ হলো যে তার যেই আর্থিক সক্ষমতাটা আছে এটা খুবই সীমিত আকারে। যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি যেরকম আছে তাতে ঋণের খুব একটা চাহিদা এখনো বাড়ছে না। এটা খুব দ্রুত অনেক বড় জায়গায় যাবে তা হয়তো নয়। এ অবস্থায় ঋণ নির্ভর বাজেটের পরিবর্তে রাজস্ব বৃদ্ধির কৌশল নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন শেষে এই মন্তব্য করেন তিনি। পূর্ব লন্ডনের দ্য এট্রিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কয়সর আহমদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া আল্লাহ। 4 দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11টার দিকে তিনি রওনা হন। এর আগে গত বুধবার নিক্কেই ফোরামে অংশ নিতে টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে সম্মেলনে যোগদান ছাড়াও বেশ কিছু সাইড লাইনে অংশ নেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে $106 কোটি ঋণ নিশ্চয়তাও দেয়া হয়েছে। আর বাংলাদেশ থেকে 1 লাখের বেশি দক্ষ কর্মী নেয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দেশটির সোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
বঙ্গোপসাগরে নিম্নচাপে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। এতে 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে উপকূলীয় এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। 2 দিনের বৃষ্টি ও জোয়ারে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার 78টি গ্রাম প্লাবিত হয়ে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তবে শুক্রবার থেকে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। ঝোড়ো হাওয়ায় কক্সবাজারে সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। লক্ষ্মীপুরে প্লাবিত 40টি গ্রামের পানি নেমে গেছে। তবে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ঝালকাঠির বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি ও ফসল। পানির নিচে তলিয়ে গেছে মরিচ, মুগ, তিল, আলু, বাদাম ক্ষেত। নোয়াখালী ও ভোলায়ও নামছে পানি। দুর্গম চরাঞ্চলের প্রায় 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে ইলিশা লঞ্চঘাটের 3টি সহ 5টি পন্টুন বিধ্বস্ত হয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে শেরপুরের পাহাড়ি বিভিন্ন নদ নদীর পানি। হোটেল রেডিসন ব্লুতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ইউসুফ, অভিযোগ ছিল যে বিজিএমইএর আগের যে নির্বাচনগুলো সেগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল না। এবারের নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত হচ্ছে কিনা আর ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। ইশিতা, আপনি যেমনটি বলছিলেন, এবারের নির্বাচন কিন্তু একটু ব্যতিক্রমী। প্রতিবার কিন্তু 2টি পক্ষের মধ্যে নির্বাচন হয়, সম্মিলিত পরিষদ এবং ফোরাম প্যানেল। এবার কিন্তু নতুন আরও একটি প্যানেল যুক্ত হয়েছে, সেটি হচ্ছে সম্মিলিত ঐক্য পরিষদ। সেই প্যানেল থেকে কিন্তু মাত্র 6 জন প্রার্থী দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এই যে নির্বাচনবিহীন কিংবা রাজনৈতিক প্রভাব দিয়ে যে নির্বাচনের যে ধারাবাহিকতা সেটি থেকে তারা বেরিয়ে আসতে চান। আমরা একজন ঐক্য পরিষদের নতুন যে সংগঠনটি হয়েছে এরকম একজন প্রার্থী আমাদের সাথে আছেন, আমরা তার সাথে কথা বলবো। তো আপনারা তো নতুন সংগঠনের নতুন একটি ধারা তৈরি করেছেন এবং আপনারা নির্বাচনে এসেছেন, কেন এবার আপনারা নির্বাচনে আসলেন? আমরা বিজিএমইএতে একটা জবাবদিহিতামূলক, স্বচ্ছ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ চাই। এই 3টা মূল উদ্দেশ্য থেকে আমাদের এবার নির্বাচনে আসা মূলত। আজকে নির্বাচন কেমন হচ্ছে? আপনাদের উদ্দেশ্য কি পূরণ হবে কিনা, কি মনে হয়? আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইলেকশন হচ্ছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হচ্ছে এখনও পর্যন্ত এই 11টায় মোর দেন 20% ভোট অলরেডি কাস্ট হয়ে গিয়েছে। তো যেটা অন্য বছরগুলোতে এত দ্রুত এই সকাল 11টার মধ্যে 20% ভোট কাস্ট হয় না। তো খুবই সুন্দর পরিবেশ এবং যথেষ্ট আগ্রহ ভোটারদের, এবং তারা আসছেন। এখন অনেক ভোটার এই মুহূর্তে কিউতে আছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইশিতা, শুনছিলেন যে এইবার কিন্তু নির্বাচন অন্যরকম একটি পরিবেশ, অর্থাৎ স্বচ্ছ এবং নিরপেক্ষ যে ভোটের যে প্রক্রিয়া সেটি এবার নির্বাচনের আগে থেকেই আমরা লক্ষ্য করছিলাম, গণমাধ্যমেও রিপোর্ট হচ্ছিল। এবং আপনি শুনলেন যে একজন প্রার্থী নিজেও বললেন যে এরই মধ্যে সকাল 11টার মধ্যে 20% ভোট কাস্ট হয়েছে, যেটি অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এবং তারা আশাবাদী যে এবার একটি ফেয়ার ইলেকশন হবে এবং পোশাক মালিকরা তারা একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট পাবেন, যারা এই পোশাক খাতের সেই বর্তমান যে সংকট আছে সেই সংকট কাটিয়ে তোলার জন্য কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও কিন্তু একইভাবে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে এবং এটি বিকাল 5টা পর্যন্ত চলবে। তো ইশিতা, এই ছিল আমার কাছে থাকা এখানকার ইউসুফ, আপনাকে ধন্যবাদ। জুন ও জুলাই মাসে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনের মানবসৃষ্ট ক্ষতি প্রাকৃতিকভাবে পুষিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। ফলে বনে সম্পদ আহরণের জন্য বনজীবী ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না। তবে এ সময়ের জন্য বনের ওপর নির্ভরশীল জেলে ও বনজীবীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনে যে ক্ষতি হয় সেটি বন নিজ উদ্যোগে পুষিয়ে নিতে পারলেও মানবসৃষ্ট ক্ষতি পোষানো যায় না। জুন জুলাই এই 2 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়ে আহরণের জন্য বনজীবী এবং দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না। মানবসৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত বন বিভাগের গবেষক দলের। ন্যাচারাল যে জীববৈচিত্র্য আছে তাকে একটু স্পেস দেওয়া, বনজীবীদের ইন্টারফিয়ারেন্স, আমাদের আসা যাওয়া পর্যটকদের আনাগোনা থেকে যে ক্ষতিটি হয়ে থাকে বা যে প্রেশারটা ওর উপরে পড়ে থাকে সেটি যেন সে রিকভার করতে পারে ন্যাচারালি। বনকে 2 মাসের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
এই বিশ্রামের মধ্য দিয়ে বনের সকল প্রাণী উপকৃত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন এই অঞ্চলে বন সংরক্ষক। বনকর্মীরা সুন্দরবনের ভেতরে প্রত্যেকটা পোস্টে এরা কিন্তু সচেষ্ট রয়েছেন, এদের এই অবৈধভাবে যাতে কেউ কখনো এটা না ঢুকতে পারে। অলরেডি প্রত্যেকটা স্টেশনে রেঞ্জে ডিএফওরা চিঠি দিয়ে দিয়েছেন, সতর্কতা জারি করে দিয়েছেন। বন বিভাগের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষতি পুষিয়ে বনের স্বাস্থ্য উন্নতি হবে এমন প্রত্যাশা সকলের। তবে এ সময়ের জন্য বেকার হয়ে পড়বেন সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে এবং বনজীবীরা। তাই নিষেধাজ্ঞার এই সময়ে সরকারি সহায়তার দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।